পড়ছিলাম অন্তদহন, কলমে DRM সোহাগ, পর্ব সংখ্যা 29। সন্ধ্যা আকাশের দৃষ্টি দেখে ঢোক গিলল। ধীরে ধীরে বেশ কসরত করে মেঝে থেকে উঠে দাঁড়ায়। আকাশের দিকে তাকালে দেখল আকাশ তার দিকে এগিয়ে আসছে। সন্ধ্যা দ্রুত জায়গাটি প্রস্থান করার জন্য দুপা বাড়ালে আকাশ সন্ধ্যার ডান বাহু টেনে বাঁ হাতে সন্ধ্যার গাল চেপে ধরে। রাগান্বিত স্বরে বলে, কিছুক্ষণ আগে বলেছি তেজ কমাতে, উল্টো আরো বাড়াচ্ছ। ভদ্রমেয়ে হয়ে যাও সন্ধ্যা মালতী, আমাকেও ভদ্র হয়ে থাকতে দাও। তোমার তেজ আমি রোজ রোজ হজম করব না, বুঝতে পেরেছ? সন্ধ্যা দু হাতে আকাশের হাত খামছে ধরে, রেগে তাকিয়ে আছে আকাশের দিকে। আকাশ বিরক্ত হলো। আসমানি নাওয়ান দোতলায় এসেছিলেন সন্ধ্যা শিমুকে দেখতে, মেয়ে দুটো ঘুমিয়েছে কিনা এজন্য। আকাশের ঘর থেকে এত শব্দ, সাথে আকাশের রাগের স্বর শুনতে পেয়ে আকাশের ঘরের সামনে এসে দাঁড়িয়েছেন। দুই ছেলে মেয়েকে ভিজে যুবথুবু দেখে অবাক হয়ে বললে, কি করছো তোমরা? মায়ের কণ্ঠে আকাশ সামনে তাকায়, কিছুটা বেখেয়ালি হয়। সন্ধ্যা শক্তি খাটিয়ে আকাশকে দু হাতে ধাক্কা দিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে আসমানি নাওয়ানের পাশে গিয়ে দাঁড়ায়। সন্ধ্যা ধাক্কা খেয়ে আকাশ দুপা পিছিয়েছে, চোখ মুখ শক্ত করে সন্ধ্যার দিকে তাকায়। রাগে শরীর রিরি করছে, আর তো সহ্য করা যাচ্ছে না। কয়েক পা এদিক ওদিক হেঁটে হাতের কাছে একটি ফুলদানি পেয়ে আগে সন্ধ্যার দিকে ছুঁড়ে মারে। ফুলদানিটি সন্ধ্যার পাশ ঘেঁষে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সন্ধ্যা কেঁপে ওঠে। আসমানি নাওয়ান বিস্ময় দৃষ্টিতে তাকায়, সন্ধ্যাকে নিজের দিকে একটু টেনে নেয়। আকাশের দিকে চেয়ে রেগে বলে, আকাশ, কি করতেছো তুমি? আকাশ রাগে চিৎকার করে বলে, এমন বেয়াদব মেয়েকে কেউ বউ মানে? হুদাই এর জন্য বিয়ে না করে যৌবন শেষ করতে যাচ্ছিলাম, বেয়াদব মেয়ে কোথাকার। আসমানি নাওয়ান রেগে বলে, আকাশ, কি কইতাছো ভাইবা কও। আকাশ চোখ বুঝলো। আসমানি নাওয়ান কথাটা রেগে বললেও হতাশ চোখে আকাশের দিকে চেয়ে রইল। এসব কথা সন্ধ্যার মনে কেমন প্রভাব পড়বে ছেলেটা একবারও ভাবছে না। আকাশের এই হুটহাট রাগকেই তিনি ভয় পান। সন্ধ্যার মাথা নিচু। আকাশের কাজ আর কথা হজম করতে তার কষ্ট হলো। সন্ধ্যার মনে আছে 11 মাস আগে এই বাড়ি থেকে সে সৌম্যর সাথে যাওয়ার আগের দিন আকাশ এভাবেই তার দিকে একটি ফুলদানি ছুঁড়ে ফেলেছিল, কারণ তাকে ডিভোর্স দিতে পারেনি এই জন্য। কথাটা ভেবে সন্ধ্যার চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়ায়। সন্ধ্যা ঢোক গিলল, নিজেকে সামলালো। রাগ হলো আকাশের উপর। সব সময় আকাশের সিদ্ধান্তই কেন শেষ সিদ্ধান্ত হবে? সে কি মানুষ নয়? নিজেকে শক্ত করে সন্ধ্যা। এরপর আসমানি নাওয়ানের হাত থেকে ফোন নিয়ে রাগে কাঁপতে কাঁপতে টাইপ করে, তোমার ছেলেকে বলে দাও খালাম্মা, আমি তাকে স্বামী মানার জন্য বসে নেই। সৌম্য ভাইয়াকে বলে ডিভোর্স দিয়ে দিব। আর তোমার ছেলেকে এটাও বলে দাও, আমাকে অবলা নারী ভেবে যেন আমার সাথে জোর জবরদস্তি করতে না আসে। এরপর সন্ধ্যা আসমানি নাওয়ানকে ফোন ধরিয়ে দিয়ে ধূপধাপ পা ফেলে তার ঘরের দিকে যায়। বা হাতে গালে গড়িয়ে পড়া পানি মুছে নেয়। আকাশ কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে। এই মেয়ের প্রতিটি পদক্ষেপ বেয়াদবির ইঙ্গিত। এদিকে আসমানি নাওয়ান লেখাগুলো পড়ে ঢোক গিলল। আকাশ এগুলো পড়লে আরো রেগে যাবে। ফোন লুকানোর আগেই আকাশ খপ করে তেড়ে নেয় তার ফোন। লেখাগুলো পড়ে আগে সর্বশক্তি দিয়ে ফোন আঁচড়ে ফেলে। চিৎকার করে বলে, তোমার বোনের মেয়েকে বলে দিও মা, ওকে আমি ফুলেও অবলা নারী ভাবি না, চরম লেভেলের বেয়াদব নারী ভাবি ওকে আমি। আর ও আমাকে স্বামী মানবে, ওর 14 গোষ্ঠীও আমায় স্বামী মানবে, আমায় ডিভোর্স দিবে। আর একদিন এসব বললে ওকে আমি মেরে হসপিটাল ভর্তি করাবো বলে দিলাম। আগেই সাবধান হতে বলো মা তোমার জান্নাতকে, যদি ওটা জান্নাত হবে না, আজ তো একটা জাহান্নাম, জীবনটা জ্বালিয়ে দিচ্ছে পুরো। কথাগুলো বলে বড় বড় পা ফেলে ওয়াশরুমে চলে যায় আকাশ। শব্দ করে দরজা আটকায়। আসমানি নাওয়ান হতভম্ব হয়ে চেয়ে আছে। তার ফোনের অস্তিত্ব নেই, এর জন্য তার আফসোসও নেই। তার ছেলে মেয়েদের মধ্যে তো পুরো 3য় বিশ্বযুদ্ধ লেগে যাচ্ছে। এখন কি হবে? কিছুক্ষণ আগে আসমানি নাওয়ানের পাশে এসে শিমু দাঁড়িয়েছে। সে নিজেও সন্ধ্যার লেখাটি পড়েছে, সাথে আকাশের কথা শুনল। তার মাথা ঘুরছে, কি হচ্ছে এসব? আসমানি নাওয়ান শিমু দুজনে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। আকাশ শাওয়ার নিয়ে বেরিয়েছে, পরনে শুধু প্যান্ট, গায়ে কিছু জড়ালো না। উদাম গায়ে রুম থেকে বেরিয়ে আসে। রাগ এখনো কমেনি, পদক্ষেপেই তা প্রকাশ পাচ্ছে। বড় বড় পা ফেলে সন্ধ্যার ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। সন্ধ্যার সাহসটা আজ দেখবে সে। তাকে ডিভোর্স দিতে চায়। এই মেয়ের সাহস ছোটাবে আজ। আসমানি নাওয়ান আকাশের পিছু পিছু যায় আর ডাকে, আকাশ দাঁড়াও। আকাশ।
আকাশ তো শুনলই না, বরং সন্ধ্যার ঘরে গিয়ে ধরাম করে দরজা আটকে দেয়। আসমানি নওয়ান চোখ বড় বড় করে তাকায়, দরজায় চাপড় মেরে বলে, আকাশ কিছু কইরো না, জান্নাতরে আমি বুঝামো। আকাশ দরজা খোলো। শিমু নিজেও বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে বন্ধ দরজার দিকে। সন্ধ্যা কয়েক মগ পানি ঢেলে গোসল করেছে, ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। সন্ধ্যা চুল মুছল না ঠিক করে, ভালো লাগছে না। এটুকু সময়েই চোখের বাঁধ মানেনি, এখনো টুপটুপ অশ্রু গড়াচ্ছে। সন্ধ্যা বিরক্ত হয়, কি হয়েছে এই চোখ দুটোর আজ? মুখে দুবার পানি দেয়, নিজেকে সামলে নিতে চায়। এরপর ওয়াশরুম থেকে বেরিয়ে উল্টো ঘুরে ওয়াশরুমের দরজা আটকাতে নেয়। তখনই আকাশ ঝড়ের বেগে পিছন থেকে সন্ধ্যাকে জাপটে ধরে। সন্ধ্যা ঝাঁকুনি খায়, না দেখেও বুঝলো এটা আকাশ। দু হাতে আকাশকে ঠেলে সরাতে চায়, উল্টো ঘুরতে চায়, একটাও পারল না। আকাশ শক্ত করে তার দুহাত ধরে রেখেছে। আকাশ রেগে আসলো, সন্ধ্যাকে এভাবে পেয়ে রাগটা হয়তো নিভতে বসেছে। সন্ধ্যার ভেজা চুলের গন্ধ আকাশের নাকে এসে লাগে। আকাশ একটুখানি চুলের ঘ্রাণ টেনে নিল। এরপর মৃদু রাগে কণ্ঠে বলে, কোথায় পেয়েছো এত সাহস? আমাকে ডিভোর্স দিতে যাও? যে হাতে এসব ফালতু ওয়ার্ড লিখেছ সেই হাত একদম ভেঙে ফেলবো সন্ধ্যা মালতী। সন্ধ্যা নিজেকে ছাড়িয়ে নিতে মোস্টামস্টি করে। আকাশ আরেকটু শক্ত করে ধরল সন্ধ্যাকে। ঘাড়ে পড়ে থাকা ভেজা চুলগুলো বাম গাল দিয়ে সরিয়ে দেয়। সন্ধ্যা কেঁপে ওঠে, আকাশকে সরাতে চায় কিন্তু পারে না। আকাশ মুখ নামিয়ে সন্ধ্যার কাঁধে দুটো চুমো আঁকে। এরপর মৃদু স্বরে বলে, ডিভোর্স দেওয়ার কথা ভুলেও মনে আনবে না সন্ধ্যা মালতী। কথাটা বলে সন্ধ্যার কাঁধে ছোট ছোট চুমো আঁকে। সন্ধ্যা ঢোক গিলল, সে কাঁপছে। আকাশ চোখ বুঝে সন্ধ্যার ঘাড়ে নাক ঘষে বিড়বিড় করে, রাগিয়ে দিয়েছো তুমি, রাগ কমছে না সন্ধ্যা মালতী। তোমাকে থাপ্পড় মারতে ইচ্ছে করছে, সেটাও পারছি না। কাঁধের ওপর গরম নিঃশ্বাস আশ্রে পড়ায় সন্ধ্যা থেকে থেকে কেঁপে উঠছে। শত চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারছে না আকাশের বন্ধন থেকে। আকাশের উদম উত্তপ্ত শরীরে সন্ধ্যার পিঠ ঠেকিয়ে আছে। এমন অদ্ভুত অনুভূতিতে সন্ধ্যার নিঃশ্বাস ভারী হয়। সন্ধ্যার ভেজা চুল আকাশের উদম বুক ভিজে একাকার। আকাশ এখনো চোখ বুজে রেখেছে। সন্ধ্যার কাঁধে ঠোঁট চেপে অস্পষ্ট স্বরে বিড়বিড় করে বলে, সরি। কথাটা বলেই আকাশ সন্ধ্যার ঘাড়ে দাঁত বসিয়ে দেয়। সন্ধ্যার চোখ বড় বড় হয়ে যায়। আকাশকে ধাক্কা দিতে চাইল, মোচড়ামুচড়ি করল, কিন্তু আকাশের শক্তির সাথে পারল না। দাঁতে দাঁত চেপে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। চোখ জোড়া বুঝে নিয়েছে। সময় পেরিয়ে গেল, আকাশের কোনো হেলদোল না দেখে সন্ধ্যা আবারও মোচড়ামুচড়ি করে। ব্যথায় চোখের কোণে জলকণা জমেছে। সন্ধ্যার সেদিকে খেয়াল নেই। আকাশের হঠাৎ এমন ছোঁয়া সময়ের সাথে সাথে মেয়েটিকে নেতিয়ে ফেলে। ভেতরটা হাঁসফাঁস করে। ব্যথায় চোখের কোণে জলকণা জমেছে। সন্ধ্যার সেদিকে খেয়াল নেই। আকাশের হঠাৎ এমন ছোঁয়া সময়ের সাথে সাথে মেয়েটিকে নেতিয়ে ফেলে। ভেতরটা হাঁসফাঁস করে। আকাশ প্রায় 5 মিনিটের মাথায় সন্ধ্যার কাঁধে বসানো দাঁত সরিয়ে নেয়। ডান হাত উঁচিয়ে নিচের ঠোঁটে লেগে থাকা তরল রক্তের ছিটে ফোটা বুড়ো আঙুলের সাহায্যে মুছে নেয়। ঘরে অন্ধকার হওয়ায় সন্ধ্যার কাঁধের ক্ষতটুকু অস্পষ্ট থাকলো আকাশের কাছে। সন্ধ্যার ডান হাত ছেড়ে দেওয়ার পরও সন্ধ্যাকে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আকাশ একটু হাসলো। মৃদু স্বরে বলে, সন্ধ্যা মালতী, ভালো লেগেছে? সন্ধ্যা হঠাৎ পিছু ফিরে আকাশকে ধাক্কা দেয়। আকাশ একটু পিছয়। বিরক্ত হলো সে। মেয়েটির এই 2 হাত কাটবে নাকি বাঁধবে সেটাই ভাবছে। দুদিনে খামছে আর ধাক্কায় তার যাতা অবস্থা করেছে। গোসল করতে গেলেই গায়ে জ্বলুনি ধরে যায়। একা একা দাঁড়িয়ে থাকলেও মনে হয় এই বুঝি তার সন্ধ্যা মালতী তাকে ধাক্কা দিল। আকাশ হঠাৎ ডান হাত বাড়িয়ে সন্ধ্যার গলায় জড়ানো ওড়না টান মেরে নিয়ে নেয়। সন্ধ্যা হতভম্ব হয়ে যায়, লজ্জা পায় ভীষণ। যদিও ঘরের লাইট নেবানো, তবুও একটু আধটু আলোয় দেখতে পাই দুজনকে। সন্ধ্যা নিভে যায়, কি করবে ভেবে পায় না। আকাশ সন্ধ্যার পাতলা ওড়নাটি হাতে পেঁচায় আর এগোয় সন্ধ্যার দিকে। সন্ধ্যা ঢোক গিলে পেছায়। আকাশ সন্ধ্যার দিকে এগিয়ে আসতে আসতে বাঁকা হেসে বলে, বলেছিলাম তেজ দেখিও না, শুনলে না, উল্টো বললে ডিভোর্স দিবে। এই সাহস ছোটানোর একমাত্র উপায় তোমার ভার্জিনিটি নষ্ট করা। সন্ধ্যা ভীত হয়, ঢোক গিলে। অন্ধকারে ভয় পায় সে। তখন রাগে ঘরের লাইট নিভানোটা খেয়ালে না আসলেও এখন ভয় পাচ্ছে। মৃদু আলোয় আকাশের এরকম কথা, সাথে হাসি সন্ধ্যার গায়ে কাঁপুনি ধরায়। সে নিজেকে শক্ত করতে চাইছে, কিন্তু পারছে না। ভেতর থেকে তাকে যেন কিছু ভেঙে দিচ্ছে। তার স্মৃতির পাতায় জমায়েত একটি কালো অধ্যায় তার ধারে কড়া নাড়ছে। সন্ধ্যার শরীর মৃদু কাঁপছে।
আকাশ এগিয়ে আসছে, সন্ধ্যার কাঁপা শরীর নিয়ে পেছায়। এক পর্যায়ে তার পায়ের গতি কমে আসে, কাঁপুনি বাড়ে। সন্ধ্যার পায়ের গতি কমিয়ে যাওয়ায় আকাশ সন্ধ্যার নাগাল পায় খুব সহজেই। ডান হাতে ওড়না পেঁচানো, এক হাতে সন্ধ্যার কোমর জড়িয়ে সন্ধ্যাকে নিজের সাথে চেপে ধরে। সন্ধ্যার চোখে মুখে ভয় হানা দেয়। আকাশ লক্ষ্য করলো সন্ধ্যার অতিরিক্ত কাঁপুনি। সন্ধ্যার দিকে ভ্রু কুঁচকে তাকায়। ঝাপসা আলোয় সন্ধ্যার ভীত মুখখানি অবলোকন করে, কিছু বলতে চায়, তার আগেই সন্ধ্যার চোখ বুজে পুরো শরীর ছেড়ে দেয়। আকাশ দ্রুত সন্ধ্যাকে দুহাতে আগলে নেয়, বিস্ময় চোখে তাকায়। এটা কি হলো? ডান হাতে পেঁচানো ওড়না ছুঁড়ে ফেলে সন্ধ্যার গালে হাত দিয়ে ডাকে, সন্ধ্যা মালতী। একটু পর আবারও থেমে থেমে বলে, কিছু করব না, তাকাও। সন্ধ্যার জ্ঞান নেই। আকাশ ঢোক গিলল, চোখ মুখে ভয় হানা দেয়। কাপা কণ্ঠে বলে, সরি। চোখ খোলো সন্ধ্যা মালতী। সন্ধ্যার কোনো রেসপন্স না পেয়ে আকাশ সন্ধ্যাকে নিয়ে ওয়াশরুমে যায়। বা হাতে সন্ধ্যাকে নিজের সাথে শক্ত করে ধরে। ট্যাপ ছেড়ে পানি নিয়ে সন্ধ্যার মুখে ছিটিয়ে দেয়। সন্ধ্যার গালে আলতো হাতে চাপড় মেরে ডাকে, সন্ধ্যা মালতী। নিস্তেজ হয়ে পড়ে থাকা সন্ধ্যাকে দেখে আকাশ ঢোক গিলল, ভীষণ অপরাধ বোধে ভুগল। সে সবসময় উল্টাপাল্টা কাজই করে। সন্ধ্যাকে নিজের সাথে জড়িয়ে নিয়ে ভীত কণ্ঠে বলে, সরি সন্ধ্যা মালতী, চোখ খোলো প্লিজ। ইরাকে কেবিনে দেওয়া হয়েছে। ডক্টর ইরাকে দেখে বলেছে সে এখন ভালো আছে, তবে শরীর অত্যধিক দুর্বল হওয়ায় জ্ঞান হারিয়েছে। একটি স্যালাইন দিয়েছি ইরাকে। আগামীকাল অথবা পরশুদিন ইরাকে বাড়ি নিয়ে যেতে পারবে। সৌম্য সবার আগে আসমানি নওয়ানের নাম্বারে কল করে, কিন্তু ফোন বন্ধ দেখায়। অনেকবার কল দিয়েছে, প্রতিবার একই উত্তর। আকাশের নাম্বারেও ফোন দিয়েছে, কিন্তু কেউ ফোন ধরে না। সৌম্য কেবিন থেকে বেরিয়ে ইরার মায়ের নাম্বারে কল করতে চায়। সামনে চোখ পড়লে থেমে যায়, অবাক হয়। আসমানি নওয়ান, আকাশ আর শিমুকে দেখে। আকাশ ভাইয়া তো একটু আগে হসপিটাল থেকে গেল, আজ বাড়িতে থাকবে বলে। তাহলে এখন হসপিটালে কেন? আর আসমানি নওয়ান, শিমু, এরাই বা হসপিটালে কেন এসেছে? এসে বাইরে দাঁড়িয়ে আছে কেন? ফোনেও পাচ্ছে না। এত এত প্রশ্ন নিয়ে সৌম্য এগিয়ে গিয়ে বলে, আপনারা কখন এসেছেন আর কেন এসেছেন? আকাশ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আসমানি নওয়ান ঢোক গিলল, তারা সন্ধ্যাকে হসপিটালে নিয়ে এসেছে। কিন্তু সৌম্যকে কি বলবে? ছেলেটা বোনের অবস্থা শুনলে আবার কি না কি করে। শিমুও চুপ আছে। সৌম্য সবাইকে চুপ দেখে বিরক্ত হয়। সন্ধ্যাকেও না দেখে ভ্রু কুঁচকে বলে, আমার বোনু কোথায়? তখনই পিছন থেকে নিয়াজ আকাশকে বলে, আকাশ, সন্ধ্যার ব্যাপারে কিছু কথা আছে, এদিকে এসো। কথাটা শুনতেই সৌম্য দ্রুত পিছু ফিরে। আকাশ নিয়াজের দিকে এগিয়ে আসে। পাশাপাশি সৌম্য এগিয়ে এসে অবাক হয়ে বলে, আমার বোনুকে নিয়ে আপনি কি বলবেন? নিয়াজ সৌম্যকে সন্ধ্যার ভাই হিসেবে আগে থেকেই চেনে। মৃদু স্বরে বলে, আমার কেবিনে এসো। কথাটা বলে নিয়াজ তার রুমের দিকে যায়। পিছু পিছু আকাশ সৌম্যও যায়। সৌম্যর ভ্রু কুঁচকে যায়। সে কিছু বুঝতে পারছে না। তাছাড়া তার বোনু কোথায়? ঘাড় বাঁকিয়ে আকাশের উদ্দেশ্যে বলে, আমার বোনু কোথায়? আকাশ চুপ। সৌম্য রেগে বলে, প্রবলেম কি আপনার? আমার বোনু কোথায় বলছেন না কেন? আকাশ রেগে তাকায় সৌম্যর দিকে। এমনিতেই মনের অবস্থা করুন, তার মধ্যে আরেকটা জুটেছে। রেগে বলে, নিজের বোনকে নিজে খুঁজে নাও। সৌম্য কটমট দৃষ্টিতে তাকায়। এদের বাড়ি তার বোনকে রাখাই ভুল হয়েছে। আজকেই শেষ। এখন থেকে তার বোনকে তার কাছেই রাখবে। এরপর গটগট পায়ে নিয়াজের রুমে গিয়ে চেয়ার টেনে যায়। আকাশও গিয়ে চেয়ার টেনে বসে। নিয়াজ আকাশ আর সৌম্যর দিকে তাকালো। এরপর গলা ছেলে বলে, সন্ধ্যার প্যানিক অ্যাটাক হয়েছিল, এজন্য সে সেন্সলেস হয়ে গিয়েছে। নিয়াজের কথা শুনে আকাশ চিন্তিত হলো। সৌম্য অবাক হয়ে বলে, মানে আমার বোনু কোথায়? নিয়াজ অবাক হলো না। সৌম্য যেহেতু এখানে ছিল, সৌম্য জানে না সন্ধ্যার কথা, এটা নিয়াজ জানে। তাই মৃদু স্বরে বলে, কিছুক্ষণ আগে আকাশ সন্ধ্যাকে সেন্সলেস অবস্থায় হসপিটালে নিয়ে এসেছে। সৌম্য কথা বলার ভাষা হারিয়ে ফেলে। কি হলো তার বোনুর? নিয়াজ, সৌম্য আকাশকে দেখে অবাক হলো। সন্ধ্যার এই ব্যাপার তো নর্মাল, তার এখন স্পষ্ট মনে আছে। আজ থেকে 11 মাস আগে সে সন্ধ্যাকে কেমন পরিস্থিতি থেকে বাঁচিয়েছিল। মেয়েটি যে এখনো সুস্থ, এতেই নিয়াজ অবাক হয়। সৌম্যর উদ্দেশ্য বলে, সন্ধ্যাকে কোনো সাইক্রেটিক্স দেখিয়েছিলে? সৌম্য ঢোক গিলে উত্তর করে, না। নিয়াজ মৃদু স্বরে বলে, ওর অন্যরকম বিহেভ লক্ষ্য করনি কখনো? সৌম্য চুপ থাকলো। সে বুঝতে পেরেছে নিয়াজ কেন এসব বলছে। নিয়াজই তো তার বোনকে বাঁচিয়েছিল। লোকটির ঋণ সত্যিই সে কখনো শোধ করতে পারবে না। নিয়াজের কথায় সৌম্য ভাবুক হলো। সন্ধ্যা অন্ধকার ভয় পায়,
তার মনে আছে, সে এই শহরে আসার পর মাঝে মাঝে সে সন্ধ্যার ঘরে গিয়ে দেখত সন্ধ্যা ঘুমিয়ে গিয়েছে। সে ঘরের লাইট অফ করে ঘর থেকে বেরোতে নিলে সন্ধ্যা ধরফর করে উঠে বসতো। সৌম্য দ্রুত তার বোনের পাশে বসে জিজ্ঞেস করলে সন্ধ্যা হাঁপাতে হাঁপাতে ইশারায় লাইট জ্বালাতে বলতো। সৌম্য ঘরের লাইট জ্বালালে সন্ধ্যা শান্ত হয়ে যেত। সৌম্য অবাক হতো সন্ধ্যার এরকম ব্যবহারে, কারণ সে যখন ঢাকায় পড়তে এসেছিল তখন থেকে সন্ধ্যা তাদের গ্রামের বাড়িতে অন্ধকার ঘরে একাই থাকতো, কিন্তু এখন পারে না। সৌম্য এরপর থেকে সন্ধ্যার ঘরে লাইট কখনো আর নেভাতো না। সন্ধ্যা সবসময় ঘরের লাইট জ্বালিয়ে ঘুমায়। তারপর থেকে সন্ধ্যা স্বাভাবিকই ছিল। আজ হয়তো কারণটি ধরতে পারল সৌম্য। দীর্ঘশ্বাস ফেলে নিয়াজের উদ্দেশ্যে বলে, ও অন্ধকার ভয় পায়, লাইট নিভিয়ে ঘুমাতে পারে না। নিয়াজ উত্তর করে, একটি সাইকিয়াট্রিস্ট দেখাও, ঠিক হয়ে যাবে, আরো আগেই দেখানো উচিত ছিল। সৌম্য ছোট করে বলে, জি। কথাটা বলে সৌম্য দ্রুত উঠে দাঁড়ায়। নিয়াজ আকাশের দিকে তাকায়। আকাশের মাথা নিচু। সন্ধ্যাকে মূলত নিয়াজ দেখেনি, দেখেছে তার ফ্রেন্ড। 11 মাস আগে যে মেয়েটি সন্ধ্যাকে দেখেছিল আজও সেই দেখেছে, তাকে কিছু বলেছে, কিন্তু নিয়াজ আকাশকে বলতে একটু বিব্রত বোধ করছে। অবাক হয়, ছেলেটি তার বউকে এত ভালোবাসে অথচ মেয়ের মেন্টাল কন্ডিশনের কথা একবারও ভাবেনি। এমন তো নয় আকাশ জানে না, এসব ভাবনা রাখে। অস্বস্তি দূরে ঠেলে মৃদুস্বরে বলে, আকাশ, আমার মনে হয় আপাতত তোমার স্ত্রীর থেকে দূরত্ব মেনটেন করা উচিত। কথাটা শুনে আকাশ চোখ বুঝলো। চোখ দুটো অসম্ভব লাল। সৌম্যর কানে কথাটা যেতেই দরজার কাছে এসে তার পা থেমে যায়। রাগে চোয়াল শক্ত হয়ে যায় তার। ডান হাত মুঠো করে নিয়াজের সামনে সিন ক্রিয়েট করতে চাইল না। নিঃশব্দে বেরিয়ে গেল। বাইরে এসে সৌম্য একটি চেয়ারে বসে। আসমানি নওয়ান এখানেই আছে, টেনশনে মাথা ফেটে যাচ্ছে। সন্ধ্যার কাছে শিমুকে পাঠিয়েছে। সৌম্যকে দেখে আসমানি নওয়ান জিজ্ঞেস করে, নিয়াজ কি কইল আব্বা? সৌম্য যেন তার বোনের কষ্টে কথা বলতেই পারছে না, তেমনি রাগে শরীর কাঁপছে তার। সে নিজেও জানে না আকাশকে সে কি করবে, তবুও ছোট করে বলে, তেমন কিছু না। আসমানি নওয়ান আর কিছু বলল না। ছেলেটাকে কেমন যেন লাগছে। সন্ধ্যার জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে। মলিন মুখে মেঝের দিকে চেয়ে আছে মেয়েটা। পাশে শিমু বসা। শিমুর সন্ধ্যার জন্য খারাপ লাগছে। কেন যে অজ্ঞান হয়েছে তা তো জানে না, কিন্তু তার আকাশের জন্য বেশি খারাপ লাগছে। আকাশ ভাইয়া সন্ধ্যার জন্য কত কষ্ট পেয়েছে সেসব তারা নিজ চোখে দেখেছে। আজকেও সারাটা পথ সন্ধ্যাকে নিয়ে কেমন ছটফট করছিল, অথচ সন্ধ্যা আজ কিভাবে লিখলো সে আকাশ ভাইয়াকে ডিভোর্স দিয়ে দিবে। এই পর্যায়ে শিমু বিরক্তি কণ্ঠে বলে, ভাবি, তুমি আকাশ ভাইয়াকে একটুও বুঝবে না। কেন এত কষ্ট দিচ্ছ তাকে? কেন মেনে নিচ্ছ না? কেন ডিভোর্স দিতে চাইছো? সন্ধ্যা শিমুর কথা শুনে অবাক হলো। মলিন মুখটা আরো মলিন হলো। সে আকাশকে কষ্ট দিচ্ছে? সে ডিভোর্স দেওয়ার কথা একবার বলেছে বলে শিমু তার প্রতি বিরক্ত, অথচ আকাশ ডিভোর্স পেপারে সাইন অবধি করেছিল। সেটা নর্মাল। সে আকাশকে মানছে না বলে যেন সে কত বড় দোষী, আর আকাশ তাকে ডিভোর্স দিতে না পারায় তাকে আঘাত করতে যাচ্ছিল। এটাও কিছু না। সন্ধ্যার চোখ জোড়া ঝাপসা হয়। নিজেকে সামলে নেয় সন্ধ্যা। মলিন মুখখানায় প্রাণহীন এক হাসি ফোটায়। শিমুর হাত থেকে শিমুর ফোন নিয়ে কিছু টাইপ করে শিমুর সামনে ধরে। আমার বউ হওয়ার যোগ্যতা তোমার নেই। আমার মা তোমাদের বাড়িতে বেড়াতে গিয়েছিল, আর তোমরা আমার সহজ সরল মাকে গুটি বানিয়ে বড়লোক বাড়িতে ঢুকে পড়লে। আমার স্ট্যাটাস সম্পর্কে কোনো আইডিয়া আছে তোমাদের? যত সব রাবিশের দল। হ্যাঁ হ্যাঁ, ডিভোর্স দিতে চাই। এত জেরা করছো কেন আমাকে? আমি তো প্রথম দিনই বলে দিয়েছি আমি ওই বেয়াদব মেয়েকে ডিভোর্স দিয়ে দেব। মেসেজটি পড়ে সীমা অবাক হয়ে সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যা আবারও নির্জীব হেসে টাইপ করে, তোমার ভাই আমাকে তার স্ট্যাটাস দেখিয়েছিল শিমু। আজ কেন তোমার ভাই আমাকে মানতে চায়? আমি তার খালাতো বোন বলে? আমার সৌম্য ভাইয়া চাকরি করে বলে? এই দুটোর যে কোনো একটির জন্যই তো তিনি আমাকে চায়। স্ট্যাটাস দেখে আমাকে চায়। শোনো শিমু, যারা স্ট্যাটাস দেখে তোমাকে চাইবে তারা তোমার পা ধরে চাইলেও তাদের তুমি চাইবে না। আমি জানি তোমার ভাইয়ের দোষ নেই, কিন্তু তোমার ভাই যেদিন আমাকে ডিভোর্স দিতে চেয়েছিল আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম, সেদিনই আমি অর্ধধর্ষিত হলাম। এর দায় তোমার ভাই এড়াতে পারবে, নাকি আমি দুদিনে ভুলতে পারবো বলো তো? দেখো শিমু, আমি অল্পতেই কেঁদে ফেলামে। এদিক থেকে অনেক বোকা আমি, কিন্তু আত্মসম্মানহীন নই। আমার সৌম্য ভাইয়ে আমায় কখনোই আত্মসম্মানহীন হতে শেখায়নি। কিন্তু আমি 11 মাস আগে তোমার ভাইয়ের এসব কথা শুনেও আমি তাকে চেয়েছি, আবেগে পড়ে ছোট পাগলামিও করেছি। কিন্তু আজ আমি হেসে খেলে তাকে চাইতে পারছি না। আমার সম্মানে লাগছে।
তোমার ভাইয়া যখন ইচ্ছে ডিভোর্স দিতে চাইলো, আর যখন ইচ্ছে হলো ভালোবাসলো। আমিও পুতুলের মতো সব মেনে নিলাম। আমি মেয়ে বলে এতটা ভ্যালুলেস হতে চাই না শিমু। শিমু অবাক হয়। লেখাগুলো পড়ে অর্ধদর্শিত কথাটি শিমুর মাথার উপর দিয়ে গিয়েছে। এরকম কিছু তো সে জানে না। অতবের বিস্ময় কণ্ঠে জিজ্ঞেস করে, অর্ধদর্শিত মানে? সন্ধ্যা দীর্ঘশ্বাস ফেলল। অবাক হলো না। শিমুই সব জানে না, জানার কথাও না। সন্ধ্যা এড়িয়ে গিয়ে মাথা নেড়ে বোঝায় কিচ্ছু না। শিমু সন্ধ্যার দিকে তাকালে দেখলো সন্ধ্যার চোখে পানি ভর্তি। মলিন মুখে বলে, তুমি আকাশ ভাইয়াকে চাইছো না? আবার আকাশ ভাইয়ার জন্যই কাঁদছো ভাবি। সন্ধ্যা ঢোক গিলল, দৃষ্টি নিচু করে নেয়। চোখ থেকে টুপ টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সে অস্বীকার করল না। আকাশের জন্যই তার অশ্রু ঝরে। আকাশ তার জীবনে প্রথম পুরুষ, যাকে সে হৃদয় দিয়ে অনুভব করে। আকাশের জীবনে অন্য কেউ এসেছে ভেবে তাকে ডিভোর্স দিতে চায় ভেবে কত চোখের পানি ফেলেছে। আকাশের সাথে দেখা হওয়ার পর যখন আকাশের জোর জবরদস্তি দেখেছে, তখন সন্ধ্যার খারাপ লেগেছে, রাগ হয়েছে, এখনো হয়। তাকে আকাশ পুতুল কেন ভাবে? 11 মাস আগে যেমন নিজের ইচ্ছে তার উপর চাপিয়ে ডিভোর্স দিতে চেয়েছিল, আজও তেমনি নিজের ইচ্ছায় তাকে জোর জবরদস্তি করে নিজের কাছে আটকে রাখতে চায়। তার দুটো কথা শুনতে চায়নি একটাবার। সন্ধ্যার দম আটকে আসে। ভীষণ আফসোস হয় যে মানুষটা তার ইচ্ছের একানাও মূল্য দাম দেয় না, সে কেন সেই মানুষটাকে ভালোবেসে আটকে গেল। কথাগুলো ভেবে সন্ধ্যার চোখ থেকে টুপ করে দুফোঁটা অশ্রু গড়ায়। ঝাপসা চোখে ফোনে টাইপ করে। যাদের আত্মসম্মান থাকে তারা কষ্ট সহ্য করতে জানে বোন, কিন্তু কষ্ট কমানোর ওষুধ চাইতে জানে না। লেখাটি লিখে সন্ধ্যা শিমুর ফোন শিমুর হাতে দেয়। ধীরে ধীরে বেড থেকে নামে। ওয়াশরুমে যাবে। ভীষণ কাঁদতে ইচ্ছে করছে তার। কারো সামনে কাঁদতে চায় না আর। শিমু সন্ধ্যাকে হেল্প করতে চাইলে সন্ধ্যা বোঝায় লাগবে না। দুর্বল শরীরটা টেনে নিয়ে যায়। শিমু দীর্ঘশ্বাস ফেলল। ভাবলো সন্ধ্যার লেখাগুলো আসমানি নাওয়ানকে দেখাবে। খালাম্মা সব ভালো সামলাতে পারে। সন্ধ্যা ওয়াশরুমে এসে ডান হাত দেয়ালে ঠেকিয়ে দাঁড়িয়েছে। বা হাতে মুখ চেপে নিঃশব্দে পানি ফেলে। তার দম বন্ধ লাগছে। আকাশের কাছে আসা ওই অন্ধকার এসব তার পুরনো ক্ষত জাগিয়ে দেয়। বেশ কিছুক্ষণ পর নিজেকে সামলায়। সামনে আয়না। সন্ধ্যা তাকায়। কাঁধে নতুন জখম হওয়া স্থানটি চোখে লাগছে। সন্ধ্যা নির্জীব চোখে সেদিকে চেয়ে রইল। বা হাতে জায়গাটা আলতো করে হাত রাখলে কেঁপে ওঠে। তার পাশেই ছোট্ট একটি আবছা দাগ, যেটা মেশার পথে, তবে পুরোপুরি মেশেনি। নখের আঁচড় হয়তো। সন্ধ্যা ঢোক গিলে গলায় নজর দেয়। কিছু কিছু দাগ আবছা হয়ে এখনো তার শরীরে বিরাজ করছে। সন্ধ্যা মাথা নিচু করে তার দু হাতের দিকে তাকালো। দু হাতের কবজির উপর বেশ অনেকগুলো দাগ। সন্ধ্যা কাপা হাতে তার পরনের জামা বাম পাশে একটুখানি উঁচু করলো। এখানে একটি গভীর ক্ষত ছিল, যে দাগ এখনো স্পষ্ট। সন্ধ্যার দম বন্ধ লাগলো। চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে। আজ অনেকদিন পর পুরনো ক্ষত আকাশ খুঁচিয়ে দিল। সন্ধ্যার মরে যেতে ইচ্ছে করছে। টিকতে না পেরে এক পর্যায়ে দু হাতে মাথার চুলগুলো টেনে ধরে। ফপিয়ে কাঁদে। কাঁদতে কাঁদতে দরজার সাথে হেলান দিয়ে বসে পড়ে। মাথার সব চুল ছিঁড়তে ইচ্ছে করছে। তার জীবনটা কেন এমন হলো? সে কখনো ইচ্ছে করে কারো অপরিচিত ছেলের সামনে মাথার কাপড় ফেলতো না, অথচ একটা নোংরা হাত তাকে কত বাজেভাবে ছুঁয়েছে। যেসব ক্ষত আজও তাকে বহন করে বেড়াতে হয়। অনেকক্ষণ থেকে শিমুর ডাক শুনতে পাচ্ছে সন্ধ্যা। সেদিকে খেয়াল নেই তার। হঠাৎ ভাইয়ের ডাক কানে আসে। সন্ধ্যা ঢোক গিলে দ্রুত উঠে দাঁড়ায়। মাথাটা কেমন ঘুরে উঠল। পড়ে যেতে নিলে দেয়াল ধরে নিজেকে সামলায়। চোখ মুখের অবস্থা খারাপ। ট্যাপ ছেড়ে চোখে মুখে পানি দেয়। যেটুকু পারল নিজেকে স্বাভাবিক করে দরজা খুলে দেয়। সৌম্য সন্ধ্যার বিধ্বস্ত মুখের দিকে তাকায়। ঢোক গিলল ছেলেটা। মৃদু স্বরে বলে, তুই ঠিক আছিস বোনু? সৌম্যকে দেখে সন্ধ্যার মনে আগের চেয়ে অনেকটা শান্তি পায়। জোরপূর্বক মুখে একটুখানি হাসি ফোটায়। প্রচন্ড মাথা ব্যথা আর চোখ ব্যথা করছে। থেকে থেকে সামনে কেমন অন্ধকার দেখছে। ডান হাতে দেয়াল ধরে বাপা ওয়াশরুমের বাইরে রাখে। মাথা চক্কর দিয়ে ওঠে। ডান পা বাড়াতে চায়, সাথে বা হাতে সৌম্যকে ধরতে চায়। তখনই চোখ মুখ সব অন্ধকার দেখে। হেলে পড়ে যেতে নিলে সৌম্য দ্রুত তার বনুকে দুহাতে আগলে নেয়। ভীত কণ্ঠে ডেকে ওঠে, বনু। সন্ধ্যা বোধ হয় জ্ঞান হারিয়েছে আবারও। সৌম্যর চোখ জোড়া ঝাপসা হয়। সন্ধ্যাকে জড়িয়ে নিয়ে ভাঙা গলায় বলে, আমি আর তোকে কাঁদতে নিষেধ করবো না বনু, আর তোকে শক্ত হতে বলবো না। তুই সুস্থ হয়ে যাব না। আকাশ নিয়াজের রুম থেকে বাইরে এসে দাঁড়িয়েছে। আসমানি নাওয়ান তাকালো আকাশের দিকে। তিনি নিয়াজের ফ্রেন্ডের থেকে শুনেছে সন্ধ্যার ব্যাপারে। সে জানতো সন্ধ্যা স্বাভাবিক থাকতে পারবে না।
এই জন্যই সে বারবার দরজা ধাকিয়ে আকাশকে ডাকছিল। হসপিটালে সন্ধ্যাকে আনার সময় সন্ধ্যার ঘাড়ের ক্ষতটুকু তার চোখ এড়ায়নি। ভদ্র মহিলা লজ্জা পায়নি, বরং প্রচন্ড পরিমাণে আকাশের উপর রেগে আছেন। আসমানি নয়ন এগিয়ে গিয়ে আকাশের সামনে দাঁড়ায়, রেগে বলে, তুমি কি মানুষ হইবা না আকাশ? জান্নাত একদিন ডিভোর্সের কথা কইল, তাই তোমার এত লাগলো। আর তুমি যে ডিভোর্স পেপারে সাইন করছিলা, ভুইলা গেছো সেসব? আকাশ ঢোক গিলল, মাথা নিচু তার। আসমানি নয়ন একই সুরে বলে, আসলে জান্নাতের জন্য তুমি নও। আকাশ মায়ের দিকে তাকায়। আসমানি নয়ন দীর্ঘশ্বাস ফেললেন। আকাশের সাথে সন্ধ্যার বিয়ে দেওয়াটা তার জীবনের সবচেয়ে বড় ভুল মনে হলো। সে সন্ধ্যাকে তার কাছে রাখতে গিয়ে মেয়েটার জীবনের যেটুকু সুখ ছিল সেটুকুও কেড়ে নিয়েছে। আকাশের সাথে বিয়ে না দিলে আকাশের বাবা ও সন্ধ্যা সৌম্যর সাথে এত কাহিনী করতো না, হয়তো এতগুলো মানুষও মরতো না। আসমানি নয়ন আকাশের দিকে তাকিয়ে মলিন গলায় বলেন, জোর কইরা কিছু হয় না, এইটা আমি দেরিতে হইল বুঝছি। আমি আর জান্নাতরে কষ্ট দিতে পারবো না। জান্নাত তোমারে না চাইলে ওরে তোমার ভুইলা যাইতে হইব আকাশ। কথাটা শুনে আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায়। বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা হলো। করুণ কণ্ঠে ডাকে, মা। আসমানি নয়ন সাড়া দিলেন না। ঝাপসা চোখ নিয়ে চেয়ারে গিয়ে বসে। শ্রীম আসমানি নয়নের পাশেই বসা। সৌম্য সন্ধ্যার কেবিনে গেলে সে বেরিয়ে এসেছিল। সন্ধ্যা অতিরিক্ত দুর্বল, সাথে মানসিক স্ট্রেসে জ্ঞান হারিয়েছে। ঘুমের ইঞ্জেকশন দিয়েছে সন্ধ্যাকে। সৌম্য সন্ধ্যার কেবিন থেকে বেরিয়ে আসে, চোখ মুখ শক্ত। বড় বড় পা ফেলে এগিয়ে এসে দু হাতে আকাশের কলার ধরে রাগান্বিত স্বরে বলে, এই আপনি কি মানুষ? আমার বোনকে মেরে ফেলবেন আপনি? আপনার বাবা সফল হয়নি, এখন আপনি সেই কাজ সম্পূর্ণ করতে মাঠে নেমেছেন। জবাই করে ফেলবো আমি আপনাকে, মিস্টার আকাশ। আকাশ রেগে সৌম্যকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। দাঁতা দাঁত চেপে বলে, নিজের সীমা অতিক্রম করো না। আমি ডায়লগ নই, কাজ করে দেখাই। তুমি সন্ধ্যা মালতীর ভাই না হলে আজ আমি নিজেই তোমাকে জবাই করতাম। সৌম্য ঢোক গেল। রাগে ফোঁস করতে করতে আবারও তেড়ে আসতে নিলে আসমানি নয়ন আকাশের সামনে দাঁড়িয়ে গিয়ে ধমকে বলে, সৌম্য, আকাশ তোমার বড় ভাই। সৌম্য থেমে যায়। আকাশের দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, বড় ভাই মাই ফুট। বড় ভাই বলে সে আমার বোনকে মেরে ফেলবে, আর আমি চেয়ে চেয়ে দেখব? আকাশ রেগে কিছু বলতে গেলে আসমানি নয়ন আকাশের হাত ধরে বলে, আকাশ, একটা কথাও কইবা না। মায়ের কথায় আকাশ দমল, চোখ বুজে রাগ নিয়ন্ত্রণ করতে চাইছে। আসমানি নয়ন সৌম্যকে বোঝানোর স্বরে বললে, আমি তো তোমারে সব কইছি আব্বা, আবার ভুল বসতাছো কেন? সৌম্য বিদ্রুপ হেসে বলে, ও রিয়েলি? শুধুমাত্র আগুনে পুড়িয়ে মারলেই কি সেটাকে মারা বলে? আপনার ছেলের সাথে দেখা হওয়ার পর থেকে সে আমার বোনটাকে শান্তিতে নিঃশ্বাস নিতে দেয়নি, জোর জবরদস্তি শুরু করেছে। দয়া করে এটা বলবেন না আপনার ছেলে ভালোবাসে বলে এরকম করছে। ভালোবাসলে অপর পাশের মানুষটা কি চায় সবার আগে সেটা শুনতে হয়। আপনার ছেলে ভুল করেও কি শুনতে চেয়েছিল আমার বোন কি চায়? 11 মাস আগে ডিভোর্স দিতে চেয়েছিল জোর করে, আজ আবারও জোর করে আমার বোনকে চাইছে। আমার বোনও কোনো পুতুল না, আর না তো আমার বোনও ফেল না। ওর ভাই এখনো বেঁচে আছে। আসমানি নয়ন বলার মতো কিছু পায় না। সৌম্য ভুল কিছু তো বলেনি। আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে আছে সৌম্যর দিকে। সৌম্য আকাশের দিকে চেয়ে শক্ত গলায় বলে, এসব ভালোবাসা নয়, কাপুরুষতা বলে। আমি আমার বোনকে কখনো কোনো কাপুরুষের হাতে তুলে দিব না। আকাশ ঢোক গিলল। সৌম্যর সব কথা তার বুকে তীরের মতো বিঁধল, কিন্তু সৌম্যর লাস্ট কথায় রাগে শরীর রিড়ি করতে লাগলো। দুহাত মুষ্টিবদ্ধ করে এপাশ ওপাশ কয়েকবার হাঁটলো। এক পর্যায়ে বসার চেয়ারে একটা লাথি বসিয়ে ঝড়ের বেগে এগিয়ে এসে সৌম্যর শার্টের কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, কাপুরুষ আমি না, তুই। যারা নিজের ভালোবাসা অন্যের হাতে তুলে দেয়, এই উদার নামের বেয়াদবগুলো কাপুরুষ। ওদের জন্য আমার বোনের মতো ইরারা মৃত্যুর সাথে লড়াই করে। আমি সেই বেয়াদব উদার নই। আমি আমার ভালোবাসা ছিনিয়ে নিই, এটাই আমি। যদি তোদের ভাষায় এটাকে ভালোবাসা না বলে, আই ডোন্ট কেয়ার। আমার আর আমার সন্ধ্যা মালতীর মাঝে ভুলেও আসবি না, কাপুরুষ কোথাকার। আমার বোন না চাইলে তোর মতো কাপুরুষের হাতে আমার বোনকে তুলে দেব না। তোর মাঝে ছিনিয়ে নেওয়ার প্রবণতা নেই, হাজার হোক উদার মানুষ তোরা। তাই ইরা না চাইলে তুই ইরাকে পাবি না, এটা কনফার্ম। কিন্তু আমি আমার সন্ধ্যা মালতীকে অবশ্যই পাবো। মাঝে যে আসবে ওর কবর খুঁড়তে 2 মিনিট টাইমও নিব না। মাইন্ড ইট। কথাগুলো বলে আকাশ সৌম্যকে ধাক্কা দেয়। এরপর ডান হাতে শার্টের হাতা এক টানে কোনই পর্যন্ত উঠিয়ে গটগট পায়ে সন্ধ্যার কেবিনের দিকে এগিয়ে যায়। কথায় আছে, দুর্বল জায়গায় আঘাত হানলে মানুষ চুপ হয়ে যায়। সৌম্যর অবস্থাও তেমন। আকাশের কথাগুলো তো ফেলে দেওয়ার নয়,
সবচেয়ে বড় কথা, তাদের জন্যই তো ইরাবতীরা মৃত্যুর সাথে লড়াই করে। তার ইরাবতী করছে। সৌম্যর চোখের কোণে পানি। আসলেই সে মানুষ হিসেবে ব্যর্থ। সে না পেরেছে তার বোনকে রক্ষা করতে, না পেরেছে ইরাবতীকে ভালো রাখতে, না পেরেছে নিজে ভালো থাকতে। সত্যি কি সে কাপুরুষ? আসমানি নয়ন এগিয়ে এসে সৌম্যর হাত ধরে বলে, আব্বা, আকাশটা যতটা খারাপ ভাবতাছো ও অতটা খারাপ নয়। তোমারে যেসব বললো ওইগুলো মনে রাখো না আব্বা। ওই রাগ কইরা এমন করে, একটু পরেই দেখবা তোমারে বুকেটাই না নিব। সৌম্য ঝাপসা চোখে আসমানি নয়নের দিকে তাকালো। এই মানুষটাকে পেয়ে তার মনে হয় সে হারানো মা ফিরে পেয়েছে। আব্বা ডাকটায় কি যে শান্তি খুঁজে পায়। ভাঙা গলায় বলে, আরেকবার আব্বা ডাকবেন? আসমানি নয়ন এত দুঃখের মাঝে একটু হাসলো। ছেলের বাচ্চা আমি আবদারে। সৌম্যর গালে হাত দিয়ে ডাকে, ছোট আব্বা। সৌম্য সাথে সাথে আসমানি নয়নকে জড়িয়ে ধরলো। পাশ থেকে সীমা অবাক হয়ে তাকিয়ে আছে। এই সৌম্য স্যারটা তাকে যা ধমক দিত ভাবলেই এখনো কেঁপে ওঠে। তার এমন রূপ দেখে শিমুর মাথায় হাত। আকাশ আজ 11 মাস পর শার্ট পরে বাইরে বেরিয়েছে। তার সন্ধ্যা মালতীর জন্যই পাঞ্জাবি পরার অভ্যাস করেছে। আজ তার সন্ধ্যা মালতীর জন্যই এতগুলো মাস পর শার্ট পরে বাইরে বেরিয়েছে। পুরনো কোচকানো শার্ট। আকাশের সেদিকে খেয়াল নেই। সে তো উদাম শরীরেই বেরোচ্ছিল। তার মা এই শার্ট এগিয়ে দিলে সে এলোমেলো ভাবে বোতাম লাগিয়ে বেরিয়েছে। সন্ধ্যার চিন্তায় সে পাগল প্রায়। এসব কিছু মাথায় নেই। আকাশ সন্ধ্যার কেবিনের পাশে দাঁড়িয়ে আছে। সন্ধ্যার মলিন মুখে দৃষ্টি নিবদ্ধ। আকাশের চোখে মুখে অসহায়ত্ব। তার সন্ধ্যা মালতীকে ছুঁয়েছে। ওদের ছাড়বে না সে। একটা একটা করে খুঁজে বের করবে। ভয়ঙ্কর মৃত্যু দেবে। একটা পোকাকেও ছাড়বে না, তার বাবাকেও না। কথাগুলো ভাবতেই আগে চোখ মুখ লাল হয়ে যায় আকাশের। চোখ বুজে শ্বাস টেনে নিল। একটু পর চোখ মেলে সন্ধ্যার দিকে তাকায়। দৃষ্টি শিথিল হয়। সৌম্যর বলা সব কথা ফেলে দেয়নি সে। হয়তো সত্যিই তার সন্ধ্যা মালতীর কথা শোনা উচিত ছিল, কিন্তু তার সন্ধ্যা মালতী যে অন্যের হাত ধরেছিল এসব সে কিভাবে মানবে। এগিয়ে এসে সন্ধ্যার মাথার কাছে চেয়ার টেনে বসে। চোখের কোণে জলকণা জমতে শুরু করেছে। ডান হাত বাড়িয়ে সন্ধ্যার মাথায় আলতো হাত রাখে। বেশ কিছুক্ষণ সন্ধ্যার ফ্যাকাশে মুখটার দিকে চেয়ে থাকে। তার সন্ধ্যা মালতী কবে স্বাভাবিক হবে? কবে সে তার সন্ধ্যা মালতীর সব কষ্ট ধুয়ে মুছে সাফ করতে পারবে? এমন নিস্তেজ সন্ধ্যাকে দেখে তার বুকে ব্যথা বাজছে। বিড়বিড় করে, আমি শুধু আমার সন্ধ্যা মালতী, তুমি শুধু আমার সন্ধ্যা মালতী। আই প্রমিস আর কখনো তোমার সাথে জোর করব না। এরপর আকাশ বা হাতে ঝাপসা চোখ জোড়া ডলে নেয় একবার। একটুখানি ঝুঁকে সন্ধ্যার কপাল বরাবর তার কপাল রেখে চোখ বুঝে বিড়বিড় করে, তোমাকে ভেবে আমার এই দুই চোখ বেয়ে কতটা অশ্রু ঝরেছে তা কি তুমি জানো সন্ধ্যা মালতী? তোমাকে ভাবতে গিয়ে আমার হৃদয় কত শতবার চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙেছে। সেই আওয়াজ কি তোমার কানে কখনো পৌঁছেছে সন্ধ্যা মালতী? এটুকু বলে থামে আকাশ। ঢোক গিলে ভাঙা গলায় বলে, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব। তুমি শুধু আমার হয়ে থেকো সন্ধ্যা মালতী। তোমার অন্তরে শুধু আমাকে রেখো। আমি তোমার প্রেমের দহনে অনন্তকাল পড়তে রাজি। কথাগুলো বলতে গিয়ে আকাশের বন্ধ চোখের পাতা বেয়ে টুপ করে দুফোঁটা অশ্রু গড়িয়ে সন্ধ্যার চোখের পাতার উপর পড়ে।